আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং আসন্না ফাউন্ডেশনকে আমি কাছ থেকে যেমনটি দেখেছি সেই ব্যাপারে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সেই আলোকে কাছ থেকে যেভাবে দেখেছি সেই আলোকে বর্তমানে ওঠা দুটি অভিযোগের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। শাইকের সঙ্গে আমার পরিচয় অনলাইনে প্রায় 12 বছর আগে, এক যুগ আগে, এবং সরাসরি সাক্ষাৎ হয় 2017-তে। তখন শেখ আমাকে চিনতেন না এবং আমি অনলাইনে টুকটাক কথা হলেও আমি পরিচয় দেইনি। 2019-এ সরাসরি সাক্ষাৎ হয় তিনি সৌদি আরব থেকে দেশে চলে আসার পর, একেবারে চলে আসার পর। এবং তখন তিনি আসন্না ফাউন্ডেশন ইতোমধ্যে তিনি প্রতিষ্ঠিত করেছেন। এবং তখন হচ্ছে যে শাইখকে তো আমি আগে থেকে চিনি, শাইখ আমাকে তখন চেনেন এবং শাইখের সঙ্গে আমার দুজনের মধ্যে পরস্পরের মধ্যে পরিচয় হয়। তো দীর্ঘ একটা সময় ধরে পরিচয়। আমি খুবই ক্ষুদ্র মানুষ, কিন্তু তারপরও শাইখ মহব্বত করেন। শাইখের কাছে, উনিও খুবই ব্যস্ত মানুষ, ওনার কাছে, ওনার ব্যস্ততার মাঝেই ওনাকে কাছ থেকে দেখার কিছুটা হলেও সুযোগ হয়েছে। সেই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব যেগুলো হয়তো বা অনেকেরই অজানা। ইদানিং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং আসন্না ফাউন্ডেশনের প্রতি বড় দুটি অভিযোগ দেখতে পাচ্ছি। তো এই দুটি অভিযোগ আমার অন্তরে তীরের মতো বিদ্ধ হয়েছে। আমি নিজেও আসন্না ফাউন্ডেশনের একজন উপকারভোগী। 2022-এ দাওয়া প্রশিক্ষণের প্রথম ব্যাচে আমি অংশগ্রহণ করি এবং আসন্না ফাউন্ডেশনের ব্যাপারে যেহেতু কিছু অভিযোগ এসেছে, আসনা ফাউন্ডেশনের একজন উপকারভোগী হিসেবে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে কিছু কথা বলা দরকার। আসনা ফাউন্ডেশনের কাছে আমি খুবই ঋণী। নিজেকে বড় করে আসলে উপস্থাপন করতে চাই, বিষয়টা এরকম না। আমি খুবই ক্ষুদ্র মানুষ। আমি একসময় কথা বলতে জানতাম না। তো দাওয়া প্রশিক্ষণে অংশ নেয়ার পরে সেখানে আমরা যা শিখলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের ক্ষুদ্র একটি বক্তৃতা প্রতিযোগিতা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সেখানে আমি প্রথম স্থান অর্জন করেছিলাম। তো সেখান থেকে আমি কথা বলার ব্যাপারে সাহস পাই, অনুপ্রেরণা পাই। আমি একসময় কথা বলতে পারতাম না এবং আমি খতিব হয়েছি আসন্না ফাউন্ডেশনের এই দাওয়া প্রশিক্ষণ করার পরে। আমি যতটুকুই ছোটখাটো একজন বক্তা, কথা বলার চেষ্টা করি দিনের, তো সেটাও হচ্ছে আসন্না ফাউন্ডেশনের এই দাওয়া প্রশিক্ষণ করার পরে সাহস করেছি। বলতে গেলে মানে সাহস করেছি এখানে প্রথম হওয়ার পরে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যখন আসন্না ফাউন্ডেশনের প্রতি কিছু অভিযোগ এসেছে, মনে হয় সেই জায়গা থেকে মানে আমার কাছে মনে হয়েছে কিছু কথা বলবো। প্রথম একটা বিষয় বর্তমানে একটা অভিযোগের মতো উঠেছে যে আসন্না ফাউন্ডেশনে অনেক টাকা আসে, অনেক ডোনেশন আসে। তো এগুলো হচ্ছে যে শেখ নেন, এখানে আসে এবং এখান থেকে হচ্ছে ওনার গাড়ি বাড়ি বা বিভিন্ন কিছু উনি এখান থেকে গ্রহণ করেন, উনি এখান থেকে বেতন নেন, এরকম এই ধরনের একটা কথা উঠেছে। তো শেখের নিজের বক্তব্য, তিনি বলছেন, আমি এটা কাছ থেকেও শুনেছি, যে তিনি বলছেন যে আমি এবং আসন্না ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব সাব্বির ভাই তার কথা বলছেন এবং বলছেন আসন্না আসন্নার ট্রাস্টি বোর্ডের কথা, আসন্না ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড, যে তারা কোনোভাবেই আসন্না ফাউন্ডেশন থেকে কোনো অনারিয়াম নেন না, গাড়ির তেলের খরচ নেন না, কিছুই নেন না। শেখ আরো বলছেন যে আসন্না ফাউন্ডেশনে আসার পর, বসার পর আমি যে চাটুকু খাই, এই যে চা পাতা, এটাও আমি নিজের টাকায় কিনে আনি। আসন্না ফাউন্ডেশন শুধুমাত্র আমাকে গরম পানিটুকু সার্ভ করে, কারণ এটা তো নিজের বাসা থেকে নিয়ে আসা জটিল এবং কঠিন। তো এই হচ্ছে শেখের তাকুয়া। আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ শুধু নন, আসন্না ফাউন্ডেশনের সেক্রেটারি তিনি এবং আসন্না ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড এর সদস্য, তারাই শুধুমাত্র যে এখান থেকে কিছু নেন না। সুন্নাহ ফাউন্ডেশনের সততা বা সুন্নাহ ফাউন্ডেশন এতদূর অগ্রসর হয়েছে শুধুমাত্র এই জন্যই না, এখানে আরেকটা বিষয় যোগ করি, যারা সাধারণ স্টাফ আছে তাদের জন্য
আহ, বেতন আছে, যেহেতু অনেক বড় একটা প্রতিষ্ঠান, কিন্তু তাদেরকেও শেখ যখনই এখানে কেউ খেদমতের জন্য, চাকরির জন্য আসেন, তখন তাদেরকে বলে দেয়া হয় যে আসন্না ফাউন্ডেশন এখানে আপনার জন্য একটা ডিউটি আছে, কথার কথা 9টা থেকে 5টা পর্যন্ত একটা ডিউটি আছে, কিন্তু এখানে দিনের জন্য, মানুষের সেবার জন্য, তো আপনাকে এখানে আপনার ডিউটি টাইমের বাহিরেও যে কোনো সময় যখন তখন কাজ করার জন্য ডাকা হতে পারে, এবং সেই জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তো এইভাবে আসন্না ফাউন্ডেশন আসলে এগিয়েছে। শেখ আসন্না ফাউন্ডেশনের জন্য কতটুকু কষ্ট করেন এটা শুনেছি সামনে থেকে, যে তিনি মাত্র 4 ঘন্টা ঘুমান। তিনি শুধুমাত্র 4 ঘন্টা ঘুমানোর সুযোগ পান। আর শাইখের যেই দিনী প্রোগ্রামগুলো হয়, হালাকা, আমাদের এলাকার একটি প্রোগ্রামে শাইখকে এনেছিলাম। তো তার ফর্মে লেখা থাকে যে তিনি কোনো ধরনের হাদিয়া, কোনো প্রকার সম্মানই তিনি গ্রহণ করেন না। এই ব্যাপারে তিনি খুবই হার্ড, খুবই শক্ত। কেউ যদি রিকোয়েস্টও করে, গ্রহণ করে, বর্তমানে তার ফর্মে এটা লেখা থাকে তিনি গ্রহণ করেন না। অনেক আগে হয়তো বা গ্রহণ করতেন, কিন্তু এখন এটা কোনোভাবেই তিনি গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। তার ফর্মে এটা লেখা থাকে। আমাদের এলাকায় এসেছিলেন, তিনি খাবার, কোনো খাবার, এমনকি পানিটুকুও গ্রহণ করেননি, কোনো চাও গ্রহণ করেননি। আমাদের এক ভাই তার জন্য বিশাল খাবারের আয়োজন করেছিল, কিন্তু সেকে খাওয়ানো আসলে কোনোভাবে সম্ভব হয় নাই। এবং হাদিয়ার ব্যাপারটা যেহেতু জানি, এটা তার ফর্মে লেখা ছিল, এবং তিনি তার নীতির ব্যাপারে খুবই অটল জানার ফলে আমরা তাকে রিকোয়েস্ট করারও কোনোভাবে সাহস করিনি। মাওলানা জুবাইর আহমদ, ওনার একটা পোস্টে পড়ছিলাম, শাইখের খুবই ঘনিষ্ঠ মানুষ। তো তাদের একটা প্রোগ্রামে শাইখ গিয়েছেন, খাবারের ব্যাপারে অনেক রিকোয়েস্ট করেছেন, এরপরে সামান্য খেয়েছেন। এবং হাদিয়ার ব্যাপারে যখন বলা হয়েছে, তিনি বলেছেন যে আপনি জানেন না যে আমি হাদিয়া নেই না। এই হচ্ছে শাইখের তাকওয়া। শাইখ যে আসুন্না ফাউন্ডেশন থেকে কিছুই গ্রহণ করবেন না, এবং শাইখের পরবর্তীতে এই অবস্থানে যারাই আসবেন তারা যে কিছুই গ্রহণ করবেন না আসুন্না ফাউন্ডেশন থেকে, এটা একেবারে কাগজে কলমে নীতি আকারে লিপিবদ্ধ করা আছে। কতটুকু তাকওয়া থাকলে এভাবে কাজ করা যায়। 2022-এ আসন্না ফাউন্ডেশনের দাওয়া প্রশিক্ষণ আমি করি। তো তখন আমাদের জন্য একটা ব্যবস্থা ছিল, যারা সেখানে দায়ী, ইমাম, আলেম যারা অংশ নিয়েছিলেন, তাদের সৌজন্যে সেখানে একটি কফি মেশিন ছিল। সেখান থেকে নিজের ইচ্ছা মতো যতবার ইচ্ছা চা, কফি, এরপরে হচ্ছে লেমন টি, এগুলো নেওয়া যেত। এবং আহ, আমাদের যেটা হয়েছে যে 6 দিনের প্রশিক্ষণ ছিল, এবং একেবারেই সেই ফজরের পরে আমি আমার বাসা থেকে চলে যেতাম, এবং হচ্ছে যে রাত 12টা পর্যন্ত প্রায় আমাদের প্রশিক্ষণের কাজ হতো, কর্মসূচি ছিল। বাসায় আসতে আসতে প্রায় রাত 1টা। তো ঘুমানোর সময় খুব কম পেতাম। তো সেখানে সেই কফি মেশিন থেকে কফি খেতে হচ্ছিল, বারবার খাচ্ছিলাম যাতে ঘুম তাড়াতে পারি, প্রশিক্ষণ থেকে সর্বোচ্চ উপকার ফায়দা নিতে পারি। কিন্তু তারপরও আসলে একটা ভিতরে গিল্টি ফিল হচ্ছিল যে আসুন্না ফাউন্ডেশনের এখানে তো সাধারণ মানুষের টাকা। বা আরেকটা সম্ভাবনা ছিল যেটা জানতাম বা জানি, সেটা হচ্ছে এই ধরনের যে প্রজেক্টগুলো, যেগুলো তুলনামূলক হচ্ছে যে খুব বেশি টাকা এখানে লাগে না, যেমন হচ্ছে যে 6 দিনের একটা দাওয়া প্রশিক্ষণ হলো, তো এগুলোর ক্ষেত্রে অনেক সময় একক অর্থায়ন থাকে। মানে শুধুমাত্র এইটার জন্য আলাদাভাবে কেউ নিজে থেকে আহ, বলে অর্থায়ন করা থাকে, এটা একটু অন্যগুলোর থেকে আলাদা থাকে। তারপরও এটা যেহেতু একটা চ্যারিটি প্রতিষ্ঠান, মানব মানব সেবায় কাজ করে, যদিও বাধ্য হয়ে কফি খাচ্ছিলাম, তো জানি এখান থেকে শেখ আহমদুল্লাহ তিনি কোনো প্রকার এখান থেকে আহ, কোনো বেতন ভাতা কিছু নেন না, এখানে সেক্রেটারি নেন না। তো আমরা নিচ্ছি, মানে এখান থেকে 1 কাপ কফি খাচ্ছি, বারবার খাচ্ছি, মানে কেমন যেন মানে নিজের ভিতরে একটা গিল্টি ফিল হচ্ছিল। এখন প্রশ্ন আসতে পারে যে শেখ আহমদুল্লাহ তাহলে তিনি কিভাবে চলেন। যেমন একটি আলোচনায় তিনি বলেছেন যে তিনি জুমা পড়ান, সেখান থেকে তিনি কিছু সামান্য হাদিয়া গ্রহণ করে থাকেন। এছাড়াও যেটা আমার কাছে দূর থেকে মনে হয়, শাইখের অনেক সোর্স আছে।
শাইখ হয়তো বা এগুলো পাবলিকলি সব জায়গায় আলোচনা করেন না, কিন্তু আসুন্না ফাউন্ডেশন দিয়েই তাকে চলতে হবে। তার গাড়ির তেলের খরচ, তার গাড়ি কিনতে হবে আসুন্না ফাউন্ডেশন থেকে, তার বাড়ির খরচ আসুন্না ফাউন্ডেশন থেকে গ্রহণ করতে হবে। শেখ আহমদুল্লাহ ওই পর্যায়ের ব্যক্তি নন, তিনি অনেক বড় মাপের ব্যক্তিত্ব। তিনি সৌদি আরবে সরকারিভাবে প্রতিষ্ঠা করা দাওয়া সেন্টারের দায়ী ছিলেন, তখন থেকেই তিনি সচ্ছল। তো সেখান থেকে তিনি বেশ বিপুল পরিমাণ উপার্জন, হালাল উপার্জন তিনি সেখান থেকে সম্মানী সেগুলো পেয়েছেন, এবং এরপরে তিনি আহ, দেশে এসেছেন। এবং তিনি আহ, যেগুলো হালাকা করে থাকেন সেগুলোর মধ্যে কোনো হাদিয়া নেন না। তবে তিনি বিভিন্ন টিভি প্রোগ্রাম করেন, সেখান থেকে তার হাদিয়া পাওয়ার একটি সুযোগ রয়েছে। তার তিনি একটি হজ এজেন্সিতে বিভিন্ন হাজিদেরকে, যারা উমরা করতে যায় তাদেরকে তিনি নিয়ে যান। তিনি আহ, শরিয়া কনসালটেন্ট হিসেবে সেখানে থাকেন। তো সেখান থেকে তার বিপুল পরিমাণ উপার্জন করার সুযোগ রয়েছে। আসুন্না ফাউন্ডেশন থেকেই তাকে নিতে হবে, গ্রহণ করতে হবে, এমনটা তো না। আসুন্না ফাউন্ডেশনের সততার আরেকটা চমৎকার উদাহরণ দেখেন। 2024-এ যে ফেনী নোয়াখালীর যে বন্যা হয়েছিল, সেখানে তাদের ত্রাণের বিভিন্ন চাল এসেছে, তেল এসেছে, বিভিন্ন পণ্যগুলো যে এসেছে, এগুলোর যে কার্টনগুলো ছিল, এগুলো পর্যন্ত আসন্না ফাউন্ডেশন কেজি দরে একসাথে করে কেজি দরে বিক্রি করেছে। এই হচ্ছে আসন্না ফাউন্ডেশনের সততার উদাহরণ। আরেকটা অভিযোগ বর্তমানে আসন্না ফাউন্ডেশনের ব্যাপারে এসেছে, যে একজন ইসলামী আলোচক তিনি বলছেন, খুব সম্ভব 4 জন মুসলিমকে তিনি বলছেন যে তিনি আসন্না ফাউন্ডেশনে পাঠিয়েছেন, এবং সেখান থেকে বলা হয়েছে যে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করি, ওনাদেরকে এইভাবে দেয়া সম্ভব না। আসলে আসন্না ফাউন্ডেশন সেখানে কি বলতে চেয়েছে এটা বুঝতে হবে। তারা তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু মূলনীতি থাকে, তারা আসলে প্রজেক্ট ভিত্তিক কাজ করে থাকেন। আমি বা আপনি যে কেউ যখন তখন গিয়ে কোনো টাকা চাইলে তারা দেবেন না। যেমন আসনা ফাউন্ডেশনের এই মূলনীতি যখন আমি নিজেও বুঝতাম না, আমি অনেক সময় এরকম আহ, কারো হয়তো বা রিকোয়েস্টে বা মানে মনে হয়েছে কারো ব্যাপারে বলা দরকার, এইভাবে বলেছি, কিন্তু তারা এইরকম সহযোগিতা কোনোভাবেই তারা করেন না। কারণ হচ্ছে যে আজকে একজনের হচ্ছে যে ক্যান্সারের জন্য 20 লক্ষ, ক্যান্সারের চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা দরকার, এটা আজকে এসে একজন চাইবে, আরো 10 জন এসে পরবর্তীতে চাইবে। কেউ ঋণগ্রস্ত, এরকম আজকে একজনকে দেয়া হবে, আরো 10 জন এসে চাইবে। তো এইভাবে আসলে দেয়াটা খুব কঠিন। তারা আসলে প্রজেক্ট ভিত্তিক কাজ করেন, এবং আসন্না ফাউন্ডেশনের একটা মূলনীতি হচ্ছে যে তারা দীর্ঘমেয়াদী উপকার হয়, সমাজকে দীর্ঘমেয়াদে উপকৃত করে এরকম প্রজেক্ট নিয়ে তারা কাজ করার চেষ্টা করেন। এবং তারা আরেকটা জিনিস, সততার বিষয়টা এখানে চলে আসে বলি, সেটা হচ্ছে যে যেই কাজটা 8 টাকায় করা যায় সেটা তারা 10 টাকায় করবেন না, এবং তারা মানের দিক দিয়েও সচেতন। ওই 8 টাকায় করে কিভাবে মান বজায় রাখতে হয়, সর্বোচ্চ মান নিশ্চিত করা যায়, সেই কাজটুকু তারা করে থাকেন। তারা বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক কাজ করেন। সেই 4 জন মুসলিম ভাইকে যে তারা সহযোগিতা করবেন না সরাসরি, এমনটা তো বলেননি। তাদের স্বাবলম্বীকরণ প্রকল্প আছে, তারা শীত বস্ত্র বিতরণ করেন, ইফতার বিতরণ করেন। এরপরে তারা কোরবানির সময় আহ, কোরবানি দিয়ে থাকেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। তো এই কাজগুলো, এই প্রজেক্টগুলো পরিচালনা করার মধ্য দিয়ে তারা মানুষকে সহযোগিতা করেন। ধরা যাক স্বাবলম্বীকরণ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এই মুসলিম ভাইয়েরা এই প্রজেক্টের আন্ডারে এসে কিন্তু তারা সহযোগিতা নিতে পারেন আসন্না ফাউন্ডেশন থেকে। তারা হচ্ছে যেই এলাকার, সেই এলাকার স্থানীয় প্রতিনিধি, তাদের মাধ্যমে আসন্না ফাউন্ডেশনের কাছে তাদের আবেদনটা আসবে, এটা নিয়ে যাচাই বাছাই হবে। তারা যদি সত্যি সেই পর্যায়ের হন, উপকারভোগী হওয়ার তাদের মধ্যে সেই বিষয়গুলো উপস্থিত থাকে, তাহলে তাদেরকে অবশ্যই আসন্না ফাউন্ডেশন সহযোগিতা করবে। তার প্রজেক্ট ভিত্তিক কাজ করেন, ব্যক্তি ধরে ধরে তারা কাজ করেন না। এই বিষয়টা নিয়ে যাতে কোনো ধোঁয়াশা সৃষ্টি না হয়, আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। আসন্না ফাউন্ডেশন নীতির ব্যাপারে কতটুকু শক্ত, এটা আমিও কাছ থেকে দেখেছি। শাইকের সঙ্গে আসন্না ফাউন্ডেশনের বিভিন্ন ভাইদের সঙ্গে সামান্য হলেও কিছু পরিচয় আছে। তো
তো পরিচিত হওয়ার পরেও আমি কিছু প্রজেক্টের জন্য আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে তাদের সঙ্গে কিছু কাজ করার সুযোগ হয়েছে। তো আহ, বিভিন্ন প্রজেক্টে আবেদন করে আমিও কিন্তু সবসময় কিন্তু সাড়া পাইনি। কিছু ক্ষেত্রে পেয়েছি, আবার অনেক ক্ষেত্রে পাইনি। তারা স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করতে চায়। পরিচিত কারো মাধ্যমে সুপারিশ আসবে বা পরিচিত কারো সুপারিশেই তারা কাউকে নিয়ে ফেলবে, অযোগ্য কাউকে নিয়ে ফেলবে, এটা তারা কোনোভাবেই করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসন্না ফাউন্ডেশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, তাদের কাজে বারাকা দান করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।